একটি অপ্রেমের গল্প। পর্ব ৩। অন্বিতার মুখে অমিত নামটা শুনে এগিয়ে আসে মাহির। স্ট্রেচারে শায়িত বিধ্বস্ত ছেলেটাকে দেখে কপাল কুঁচকায় সে। অন্বিতাকে জিজ্ঞেস করে, কে উনি? সেই অমিত দে। অন্বিতা মাথা ঝাঁকালো, বলল যে আমাদের পাশের বিল্ডিংয়ে যিনি থাকেন। মাহির কপালের ভাঁজ আরও দৃঢ় হলো। এই প্রথম বোধ হয় কোনো রোগীর দিকে সে এতটা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। অন্বিতা বিদ্বিগ্ন সুরে জিজ্ঞেস করল, ওনার কি হয়েছে? আজ সন্ধ্যায়ও তো একদম ঠিক ছিলেন। পাশের নার্স বলল, অ্যাক্সিডেন্ট করেছেন, অনেক রক্তক্ষরণ হচ্ছে, সিরিয়াস কিছু হয়ে যায়নি তো? এই ছেলের জন্য অন্বিতার এত অস্থিরতা মাহিরের মোটেও পছন্দ হচ্ছে না। অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও এক্ষেত্রে সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না সব কিছু। সে গম্ভীর সুরে বলল, অপারেশন থিয়েটারে নেওয়া হবে, মাথায় বেশ চোট পেয়েছে, সেলাইয়ের প্রয়োজন। তবে দেরি করছেন কেন? ডাক্তার এসেছে অন্বিতা, আপনাকে এত অস্থির হতে হবে না। মাহির চারজনের দিকে চেয়ে বলল, আপনি ওনাকে এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যান, আর কোনো প্রকার সমস্যা হলে আমাকে জানাবেন। সার্জন সম্মতি জানিয়ে তার রোগী নিয়ে ওটির দিকে চলে গেল। অন্বিতার দুশ্চিন্তা হচ্ছে, কষ্ট লাগছে। মানুষটা তো কিছুক্ষণ আগেও সুস্থ ছিল, কিন্তু সময়ের ব্যবধানে কি হয়ে গেল এসব? অন্বিতার উদ্বিগ্ন মুখটার দিকে চেয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলল মাহির। বলল, চিন্তা নেই, উনি ঠিক হয়ে যাবেন। অন্বিতা এবার তার দিকে চাইল, বলল, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে জানেন কিছু? ওই যে ওনার গাড়ির সাথে। অন্বিতা মাহিরের ইশারা অনুসরণ করে দেখল রিসিপশনে একজন বসা লোক, তাকেও চিন্তিত দেখাচ্ছে বেশ। মাহির বলল, পুলিশ কেস হবে এটা, রোগীর জ্ঞান ফিরলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। অন্বিতা এক পলক দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই মাহির বলল, তুমি কোথায় যাচ্ছ? ওটির সামনে। মাহির বিস্পৃহ সুরে বলল, এত অস্থির কেন হচ্ছে? ওনার গুরুতর কিছু হয়নি। অন্বিতা থামল। মাহিরকে সে এখন কি করে বোঝাবে? সে যে কেবল মানবতার খাতিরেই অস্থির হচ্ছে, অন্য কোনো কারণ নেই। সে বসল এক কোণে। মাহির গিয়ে বলল, তোমার ডেস্কে গিয়ে বসো, অপারেশন শেষ হলে তোমাকে জানানো হবে। মাহিরের কথা মতো ডেস্কের দিকে চলে গেল অন্বিতা। মাহির কতক্ষণ কপাল কুঁচকে দাঁড়িয়ে থেকে চলে এলো নিজের কেবিনে। রিসিপশনে ছুটে এলো লম্বা দেখতে একটি ছেলে। সেখানে কার্যরত কর্মচারীকে বলল, একটু আগেই আমার নাম্বারে ফোন করে জানানো হয়েছে আমার বন্ধু নাকি এই হাসপাতালে ভর্তি। ও এখন কোথায় একটু বলতে পারবেন? কর্মচারী খাতা দেখে বলল, পেশেন্টকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছিল, আপনি একটু সেখানে গিয়ে খবর নিন। ছেলেটি ইমার্জেন্সি কক্ষে ছুটে এলো। একজন ডাক্তার ছাড়া সেখানে আর কেউ নেই। সে অস্থির গলায় জিজ্ঞেস করল, আমার বন্ধুকে এখানে আনা হয়েছিল, সে এখন কোথায় বলতে পারবেন? চোখ তুলে তাকালো অন্বিতা। তার ঠিক সম্মুখে দাঁড়ানো ছেলেটি দেখে মনে হচ্ছে ভীষণ অস্থিরতা তার মাঝে। কপালে ঘাম জমে, গায়ের শার্টটাও ভিজে আছে। অন্বিতা জিজ্ঞেস করল, আপনার বন্ধুর নাম কি? অমিত। অমিত দে কিছুক্ষণ আগেই এই হাসপাতাল থেকে ফোন করে বলেছিল ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। ও এখন কোথায়? অন্বিতা উঠে দাঁড়ালো, বলল, আপনার বন্ধুর অপারেশন চলছে, আর কিছুক্ষণের মধ্যেই বেড দেওয়া হবে। ছেলেটি আরো বেশি অস্থির হয়ে উঠল।
বলল, কি হয়েছে ওর? খুব খারাপ কিছু হয়নি তো? মাথার চোটটা একটু গভীর, তবে চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আপনি ওইখানে বসে অপেক্ষা করুন। ছেলেটি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে করিডোরের এক কোণে বসার জায়গায় বসলো। অন্বিতাও বসলো তার স্থানে। কিছুক্ষণ বাদেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো সবাই। স্ট্রেচারে করে অমিতকেও আনা হলো। অন্বিতা আর সেই ছেলেটি ছুটে গিয়ে দাঁড়ালো তার সামনে। অমিতের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। নার্স বলল, ওনাকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তবে তার আগে ওনার বাড়ি থেকে কেউ এসে থাকলে ওনাকে আগে রিসিপশনে গিয়ে ফর্ম পূরণ করতে বলুন। অন্বিতা সেই ছেলেটির দিকে চেয়ে বলল, আপনি গিয়ে ফর্মটা পূরণ করে আসুন। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। ছেলেটি চলে গেল রিসিপশনের দিকে। অন্বিতা নার্সকে বলল, আপনি ওনাকে কেবিনে নিয়ে যান। নার্স তাই করলো। অন্বিতা ভাবলো, একবার কি মাহিরকে ডাকবে। সে দুটানা নিয়ে ফিরতেই দেখলো মাহির পেছনে দাঁড়ানো। মাহির এগিয়ে আসে, জিজ্ঞেস করে, অস্থিরতা কমেছে? যে ডাক্তার হয়ে পেশেন্টের জন্য অস্থিরতা দেখানোটা স্বাভাবিক, তবে এতটাও না। এই বলে মাহির সামনে এগোতেই অন্বিতা বলল, ওনার একজন বন্ধু এসেছেন। ফিরে তাকালো মাহির, জিজ্ঞেস করলো কোথায়। রিসেপশনে ফর্ম পূরণ করতে গিয়েছেন। মাহির পথ ঘুরিয়ে রিসেপশনের দিকে গেল। ছেলেটি ফর্ম পূরণ করে ফিরতেই মাহির তার সামনে দাঁড়ায়, জিজ্ঞেস করে, আপনি অমিতদের বন্ধু? যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার গাড়ির সাথে লেগে অ্যাক্সিডেন্টটা হয়েছে, উনি এখানেই আছেন। এসব ব্যাপার স্যাপার পুলিশ কেস ছাড়া আমরা হ্যান্ডেল করি না, কিন্তু তখন আপনার বন্ধুর জীবন বাঁচানোটা ফরজ ছিল বলে এত ঝামেলায় আর যাওয়া হয়নি। আর আপনি পারলে একটা পুলিশ কেস করতে পারেন। আচ্ছা, আগে আমার বন্ধু সুস্থ হয়ে উঠুক, তারপর আমি সব ব্যবস্থা নিব। ঠিক আছে, আপনার বন্ধুকে কেবিনে দেওয়া হয়েছে, গিয়ে এখন দেখা করতে পারেন। ছেলেটি মাথা হেলিয়ে চলে গেল। মাহির দুহাত পকেটে পরে পেট টান টান করে দাঁড়ায়, চোখে মুখে রাজ্যের বিরক্তর ভার। ভ্রুজোড়া এখনো কুঁচকানো। দুনিয়াতে এত হাসপাতাল থাকতে ওই অমিত দে কে তার হাসপাতালেই আসতে হলো। ছেলেটি গিয়ে তার বন্ধুর পাশে বসে বন্ধুর জখমপ্রাপ্ত বিধ্বস্ত চেহারাটা দেখে বড্ড মায়া হয় তার। অন্বিতার দিকে চেয়ে জিজ্ঞেস করে, জ্ঞান ফিরবে কখন? কিছুক্ষণের মধ্যেই ফিরবে। মাহির তখন সেই কেবিনে এসে উপস্থিত হয়। অন্বিতার পাশে এসে দাঁড়ায়, ধীর গলায় বলে, আপনি এখন বাড়ি যেতে পারেন, আপনার ডিউটির টাইম শেষ। অন্বিতা অবাক হলো। মাহিরের দিকে তাকাতেই সে বুঝলো মাহির কেন এমনটা বলছে। কিন্তু স্যার, আমার তো সকালে ফেরার কথা। আমি বলেছি না আপনার টাইম শেষ? আমি বাইরে আমার ড্রাইভারকে বলে রেখেছি, সে আপনাকে আপনার বাসায় নামিয়ে দিবে। অন্বিতা ফ্যাল করে কিছুক্ষণ মাহিরের দিকে চেয়ে থেকে অমিতের দিকে চাইলো আবার। মাহির শক্ত কিন্তু ধীর গলায় বলল, ওনাকে দেখার জন্য এখানে অনেক নার্স ডাক্তার আছেন, আপনাকে এত দুশ্চিন্তার করতে হবে না। মাহির ক্ষেপে আছে এটা আর বোঝার বাকি নেই। অন্বিতা মাথা নুইয়ে বলল, ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। অন্বিতা চলে এলো সেখান থেকে। মাহিরও আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল নিজের কেবিনে। অন্বিতাকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে খানিকটা অবাক হন আসিয়া বেগম। জিজ্ঞেস করেন, এই সময় একা এলি কি করে? অন্বিতা ভেতরে এসে বলল,
মাহিরের গাড়িতে করে এসেছি। যাক, নিশ্চিন্ত হলাম। এবার ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমি খেয়ে এসেছি মা, তুমি শুয়ে পড়ো। আর কিছুই খাবি না? না না, পেট একেবারে ফুল। বেশ, তবে ফ্রেশ হয়ে শুয়ে পড় গিয়ে। সবে জ্ঞান ফিরেছে অমিতের। চোখ খুলেই সম্মুখে সে তার বন্ধু অয়নকে দেখল। আশ্বস্ত হলো সে। অনয় উদ্বিগ্ন সুরে বলল, কি করে হলো এসব? ক্লান্ত ক্ষীণ সুরে অমিত বলল, রাস্তা পার হতে গিয়ে একটু দেখে পার হবি না? কি অবস্থা হয়েছে দেখেছিস? আমি তো আর ইচ্ছে করে করিনি। হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। বাইরে ওই লোকটা আছে যার গাড়ির সাথে তোর অ্যাক্সিডেন্টটা হয়েছে। পুলিশ ডেকে মামলা দিব ভাবছি। না না, দরকার নেই। ওনার কোনো দোষ ছিল না। উনি আমাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ওনাকে চলে যেতে বল। অনয় উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মতো ভালো মানুষের অভাব বলেই দুনিয়ার আজ এই অবস্থা। এই বলে সে রিসিপশনে গিয়ে দিকে গেল। নার্স একজন এলো কেবিনে। অমিতের পালস চেক করে বলল, কোনো অসুবিধা হলে জানাবেন। আর কিছুক্ষণ পর আপনাকে খাবার দেওয়া হবে। ঠিক আছে। লোকটার সাথে কথা বলে অয়ন কেবিনে ফিরে আসে। অমিত আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, আমি কোন হাসপাতালে আছি বলতো? অপরাজিতা নার্সিং হোমে। কিঞ্চিত হাসল অমিত। অয়ন ভ্রু কুঁচকে বলল, এই অবস্থাতেও তুই হাসছিস? এখানে কে কাজ করে জানিস? কে? অন্বিতা। তো? অমিত ফের হাসল। অয়ন তার পেটে গুঁতা দিয়ে বলল, শালা হারামি, এই অবস্থাতেও মুখ দিয়ে হাসি বের হয়? আন্টিকে ফোন দিয়ে বলবো আমি। আরে না না, মাকে ভুলেও কিছু জানাস না। তাহলে ভদ্র ছেলের মতো ফ্যাটকানো বন্ধ করে রেস্ট নে। অমিত এক পলক চুপ থেকে ফের ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, অন্বিতা কইরে? আশ্চর্য, সেটা আমি কি করে বলবো? খানিকক্ষণ চওড়া গলায় বলল অয়ন। অমিত ঠোঁট চেপে হাসি আটকালো। বলল, রাখছিস কেন? এত বড় একটা সুযোগ কি হাতছাড়া করা যায় বল? আসার পর তুই দেখছিস তাকে। অয়ন ক্ষুব্ধ হয়ে সোফায় বসল। ক্ষিপ্ত স্বরে বলল, না, তুই আর মানুষ হবি না। অমিত একটু জোরে হাসতে নিলেই মাথায় চাপ লাগে তার। উহ বলে থেমে যায় সে। অনয় দাঁত খিচে বলে, একেবারে ঠিক হয়েছে। আরও হাস। হাসতে হাসতে মাথার সেলাইটা খুলে ফেল। অমিত উদ্বিগ্ন সুরে জিজ্ঞেস করল, মাথায় সেলাই লেগেছে তো কি হয়েছে? দুই ভাগ হয়ে গিয়েছিল মাথা, পরে সেলাই করে জোড়া লাগিয়েছে। অমিত কপাল কুঁচকে বলে, এবার বেশি বলছিস। দুই ভাগ হয়ে গেলে আমি বাঁচতাম না কি? এখন কি তোর বেঁচে যাওয়া নিয়ে আফসোস হচ্ছে? একেবারেই না। অন্বিতার জন্য তো আমাকে বাঁচতেই হবে, তাই না? এই বলে চোখ টিপ দিল সে। অনয় রাগে জ্বলে উঠে বলল, ভাই, সবে এত বড় একটা অপারেশন থেকে বের হয়েছিস, তোর মাথাটাকে একটু রেস্ট নে দয়া করে। অমিত মুখ কালো করে বলে, তোর সাথে কথা বলে শান্তি নেই। অন্বিতা থাকলে আমাকে বুঝতো। আরে আমার বাপ, মেয়েটার বিয়ে ঠিক হয়ে আছে। তো কি হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়নি। কি আশ্চর্য! অ্যাক্সিডেন্টের পর কি মাথাটা তোর পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? না তো, আমি একেবারে ঠিক আছি আর সুস্থ মস্তিষ্কে সঠিক কথা বলছি। অনয় উঠে দাঁড়ালো। এই ছেলের সাথে কথা বলে এবার তার উল্টা মাথা ধরেছে। সে বলল, রেস্ট নে তুই।
আমি কফি নিয়ে আসি। দেখিস অন্বিতাকে পাস কিনা, ওর আজকে নাইট ডিউটি ছিল। অনয় জবাব না দিয়ে বেরিয়ে এলো। কেবিনে শুয়ে শুয়ে তা দেখে হাসলো অমিত। আজ একটু বেলা করেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছে অন্বিতা। রোদ বেশ, গাড়িতে থাকায় এই তপ্ত গরম থেকে বেঁচে গিয়েছে যদিও। সে নার্সিং হোমে নেমেই আগে গেল অমিতের সাথে দেখা করতে। কেবিনের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আসবো। তার গলা পেয়ে অমিত অনয় দুজনেই দরজার দিকে তাকায়। অমিত হেসে বলে, আসুন না, অনুমতি নিতে হবে না। অন্বিতা তার বেডের কাছে গেল, জিজ্ঞেস করলো কেমন আছেন এখন। অনেক ভালো। এই যে দেখুন, আমার বন্ধু কি চমৎকার সেবা যত্ন করছে। এমন সেবা যত্নের পরেও কেউ খারাপ থাকতে পারে? সুপের বাটিটা পাশে রেখে অনয় ধীর গলায় বলল, বাজে কথা কম বলিস। অমিত অন্বিতার দিকে চেয়ে বলল, আমি কি আপনাকে একটাও বাজে কথা বলেছি বলুন তো? অন্বিতা বিস্ময় নিয়ে বলল, না তো, কেন? অনয় দাঁত কটমট করে অমিতের দিকে তাকায়। অমিত হেসে বলে, আমার বন্ধু বলছিল, যাকগে সেসব। কালকে না আপনার নাইট ডিউটি ছিল, তবে তাড়াতাড়ি চলে গেলেন যে? স্যার বলেছিলেন তাই। স্যারকে? মাহির আশরাফ, এই নার্সিংহোমের ওনার। ও আচ্ছা, আপনি ওনার আন্ডারেই আছেন? জি। কোন ডিপার্টমেন্ট? কার্ডিওলজি। এখন তো মনে হচ্ছে ব্যথাটা মাথায় না, পেয়ে বুকে পেলে ভালো হতো, ক্ষীণ আওয়াজে বলল অমিত। অন্বিতার কানে না গেলেও অনয়ের কানে ঠিকই পৌঁছেছে তা। সে নাক ফুলিয়ে চল শক্ত করে তাকালেই হাসলো অমিত। অন্বিতা জিজ্ঞেস করলো, কিছু বললেন? না, তেমন কিছু না। আপনারা নাস্তা করেছেন? জি, নাস্তা অনেক আগেই শেষ। ঠিক আছে, রেস্ট করুন তবে, আমি কাজে যাই। আচ্ছা, আসুন। অন্বিতা বেরিয়ে এলো কেবিন থেকে। অনয় ক্ষুব্ধ গলায় বলল, তোর মতো বেহায়া বেয়াদব ছেলে আর একটাও দেখিনি আমি। এখন দেখে নে তবে। অনয় উঠে দাঁড়ালো, বলল, আমি আর তোর সাথে কথাই বলবো না। এই বলে সে সোফায় গিয়ে বসলো। একটা ছোট্ট অপারেশন অনুশীলনের জন্য সকল ইন্টার্ন ডাক্তারদের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। মাহিরও এসেছে তাদের দেখিয়ে দেওয়ার জন্য। এবার সামনে অনেক যন্ত্রপাতি রাখা। মাহির একটা একটা করে তুলে দেখাচ্ছে সবাই যন্ত্রপাতিগুলো তার কথা মতো নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছে। স্কেলটা হাতে নিয়ে মাহির এটা দিয়ে একটা নরম বস্তু কেটে দেখায়। সবাইকে একই কাজ করতে বলে। মাহিরের অভিজ্ঞতা আছে বলে খুব সহজেই কেটে ফেললেও বাকিদের খানিকটা বেগ পোহাতে হচ্ছে। অন্বিতা কাজটা সহজ করার জন্য সেই বস্তুটাকে হাতে নিয়ে কাটতে গেল। হাত নিচে রেখে একটু চাপ দিয়ে স্কেলটা চালাতেই সেটা কেটে গেল সুন্দর মতো। খুশি হলো অন্বিতা। হাত বের করে বস্তুটা পাশে রাখতে নিলেই খেয়াল করলো কেবল সেই জিনিসটাই কাটেনি, কেটেছে তার হাতও। আচমকা এত রক্ত দেখে প্রথমে খানিকটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নেয় অন্বিতা। পাশ থেকে একটা টিস্যু নিয়ে হাতটা চেপে ধরে, ভাবে অল্প কেটেছে, ঠিক হয়ে যাবে এমনিতেই। কিন্তু এই রক্ত পড়া থামার নাম নেয় না আর। এতক্ষণে আর টিস্যু চেপে রাখা যায়? টিস্যুও রক্তে লাল হয়ে উঠেছে ইতিমধ্যেই। সে হাতখানা লুকিয়ে রাখার চেষ্টা চালায়। মাহির তার কাজে ব্যস্ত, তাও তার তীক্ষ্ণ গভীর দৃষ্টি থেকে অন্বিতা রেহাই পায় না। সে ঠিকই অন্বিতার হাত দিয়ে অস্থিরতা ঠাহর করতে পারে। জিজ্ঞেস করে, এনি প্রবলেম মিস অন্বিতা?
অন্বিতার সহিত সম্বিত হলো, মাথা ঝাঁকিয়ে বলল, না না স্যার, সব ঠিক আছে। হাতে কি হয়েছে আপনার? অন্বিতা হাতটা পেছন দিকে নিয়ে বলল, কই কিছু না তো। মাহির এগিয়ে আসে তার দিকে, বলে, হাতটা দেখি তো। অন্বিতা মাথা নুইয়ে বলে, কিছু হয়নি, হাতটা সামনে আনুন। অন্বিতার হাতের রহস্য উদ্ঘাটন করতে একজন ডাক্তার মাথা ঘুরিয়ে পেছনে তাকায়, দেখে অন্বিতার হাত বেয়ে রক্ত মেঝেতে পড়ছে। সে আঁতকে উঠে বলে, স্যার, ওনার হাত থেকে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে মাহির অন্বিতার হাত ধরে সামনে আনে। তার রক্তাক্ত হাত দেখে পিলে চমকে ওঠে মাহিরের। সে উদ্বিগ্ন গলায় বলে, হাত কাটলো কি করে? অন্বিতা ইতস্তত সুরে বলল, স্কেলেপটা দিয়ে। সে কি, এতক্ষণ ধরে বলছিলে না কেন? অন্বিতা হাতটা সরিয়ে নিল, আশেপাশে চেয়ে দেখল তাদের দিকে সবাই অদ্ভুত চোখে চেয়ে আছে। সে ঢোক গিলে বলল, তেমন কিছু না, সামান্য কেটেছে শুধু। মাহির ধমক দিয়ে বলল, সামান্য কাটলে কি আর এত রক্ত বের হতো? এদিকে বসো গিয়ে, আমি ড্রেসিং করে দিচ্ছি। আমি নিজে নিজে পারবো। তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করো। মাহিরের রাগী গলার স্বরে অন্বিতা আর কথা বাড়ালো না, চুপচাপ একপাশে গিয়ে দাঁড়ালো। মাহের ড্রেসিং এর সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার সামনে আসে। অন্বিতার কাটা হাতটা যত্ন করে ড্রেসিং করে দেয়। বাকি ইন্টার্ন ডাক্তাররা এখনো পূর্বের ন্যায় বিস্মিত নিয়ে চেয়ে আছে। একজন সিনিয়র ডাক্তারের তার এমপ্লয়ির প্রতি এতটা উদ্বিগ্ন হওয়াটা খুব একটা মানায় না। তাদের এমন অদ্ভুত দৃষ্টি দেখে অন্বিতা বেশ প্রস্তুত হয়ে পড়েছে। হাতটা বারবার সরিয়ে নিতে চেয়েও মাহিরের জন্য পারছে না, তাই তীক্ষ্ণ সুরে বলল, সবাই দেখছে স্যার। তো বরাবরের মতোই উদাসীন হোলদোলহীন মাহির। অন্বিতা বলল, সবাই খারাপ ভাববে। মায়ের চোখ তুলে তাকালো, দুই ভ্রুয়ের মাঝে তিনখানা ভাঁজ। বলল, এখানে খারাপ ভাবার কি আছে? কি করছি আমি? এই ড্রেসিংটা একজন নার্সও করতে পারতো। অযথা আপনি এত অস্থির হচ্ছেন কেন? আমি উপস্থিত থাকতে নার্সকে দিয়ে ড্রেসিং করানোর কোনো মানে হয় না। অন্বিতা দীর্ঘশ্বাস ফেলল, বোঝালো সে এই লোকটার সাথে কথা বলে আর পারছে না। ড্রেসিং শেষ করে উপস্থিত বাকি সব ডাক্তারদের দিকে তাকালো মাহির। তার হাতে এখনো অন্বিতার ব্যান্ডেজ করা হাত। অন্বিতা এখনো তা সরাতে ব্যর্থ। মাহির বলল, এভাবে তাকিয়ে আছেন কেন সবাই? সবাই অপ্রস্তুত হলো এমন প্রশ্ন শুনে। অন্যদিকে মনোযোগ দেওয়ার মিথ্যা ভান করলো। তা দেখে কিঞ্চিত হাসলো মাহির। বলল, থাকার কষ্ট করতে হবে না, আপনাদের চিন্তার অবসান ঘটায়। শি ইজ মাই ফিয়ন্সি। আগামী মাসেই আমাদের বিয়ে। কটর থেকে যেন বেরিয়ে পড়ল কতগুলো চোখ। তমা নামের মেয়েটার দুঃখে চোখে জল জমলো। বাকি সবাই অবাক হয়েছে বেশ। অন্বিতা চেয়ে আছে বিরক্তির চোখে। এই মানুষটা সব সময় ভুল সময়ে ভুল কথা বলে। মাহির জিজ্ঞেস করলো, আর কিছু বলার আছে আপনাদের? সবাই মাথা নাড়িয়ে না করলো। বেশ, নিজেদের কাজে মনোযোগ দিন তবে। সবাই যার যার কাজে মনোযোগ দিল আবার। অন্বিতা তার জায়গায় গিয়ে দাঁড়ালো। তমা নামের মেয়েটা তার কাছে এসে ফিসফিসিয়ে বলল, এত বড় কথাটা এতদিন বলনি কেন? হ্যাঁ, আমি আরও তোমার ফিয়ন্সিকে নিয়ে কত স্বপ্ন দেখে গিয়েছি। অন্বিতা অল্প হেসে বলল, আজ থেকে তা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, তাহলেই তো হয়। মেয়েটা গাল ফুলিয়ে অন্যদিকে চলে গেল। মাথার সেলাইটা খোলার পরেও তো যেতে পারতাম। এই ডাক্তারের এত তাড়া কেন? অমিতের ঔষধগুলো
গোছাতে গোছাতে বলল, তোর হাসপাতালে থাকার এত ইচ্ছে কেন? অমিত ভ্রু কুঁচকে বলল, কেন তোর ইচ্ছে নেই? অবশ্যই না। শোন, জীবনের কোনো সুযোগকে হাতছাড়া করতে নেই। হতেও পারে আমার এই অ্যাক্সিডেন্ট অনেক বড় একটা বদল ঘটিয়ে ফেলবে। অয়ন মৃত স্পৃহ সুরে বলল, তেমন কিছুই হবে না। তুই অযথাই আশা ধরে বসে আছিস। একবার চেষ্টা করতে দোষের কি? বারবার সেই একই কথা বলছিস। তুই তো এখন আর অবুঝ নোস। অমিত নাক ফোলালো, রাগ দেখিয়ে বলল, ধুর, তোর সাথে কথা বলে কোনো মজাই নেই। যা তো একবার অন্বিতাকে ডেকে নিয়ে আয়। যাওয়ার আগে একবার ওর সাথে ভালো করে কথা বলে নেই। অয়ন উল্টো রাগ করে বলল, পারবো না। জানা এমন করিস কেন? বললাম না পারবো না। এরই মাঝে দরজায় নক হলো। ওপাশ থেকে একজন বলল, আসবো। অমিত খুশি হয়ে বলল, দেখেছিস আমাকে কত বোঝে। আমি বলার সাথে সাথেই চলে এসেছে। অয়ন চোখ মুখ শক্ত করে চাইল। অমিত হেসে বলল, আসুন। অন্বিতা ভেতরে এলো, বলল, শরীর ঠিক আছে আপনার? না মানে খুব একটা না, তবে হাসপাতাল থেকে আজই রিলিজ দিয়ে দিচ্ছে। অন্বিতা জিজ্ঞেস করলো, ডাক্তার আপনাকে দেখেননি? জি, দেখে গিয়ে রিলিজ দিয়েছেন। আপনার শরীর ঠিক লাগছে না, সেটা ডাক্তারকে বলেছেন? না, সেটা তো বলিনি। ভেবেছি ডাক্তার এমনিতেই হয়তো বুঝবেন। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলবো। অমিত প্রসন্ন সুরে বলল, ঠিক আছে। অন্বিতা ফিরে আসতে নিলেই অয়ন জিজ্ঞেস করলো, হাত কাটলো কি করে? ফিরে চাইলো। অন্বিতা মৃদু হেসে বলল, ওই বেখেয়ালি ভাবে কাজ করতে গিয়ে স্ক্যাপেল দিয়ে কেটে গিয়েছে। অমিত বলল, আচ্ছা। অন্বিতা চলে এলো। অয়ন চোখ রাঙিয়ে অমিতের দিকে চেয়ে বলল, এত মিথ্যা না বললেও পারতে। মিথ্যে কোনটা বললাম? শরীর তো আমার এখনো পুরোপুরি ভালো হয়নি। অয়ন আর কথা না বাড়িয়ে সোফায় বসে পড়ল। এই ছেলেকে আর কিছু বলেও লাভ নেই। অমিত ঠোঁট উল্টে ঢং করে বলল, তোর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আমাকে ধরে চুমু খেত। আমি তো আর তোর মতো গে না। সারা জীবনের নিজের ভালোটা বুঝলি না। অন্যের ক্ষতি করে নিজের ভালোতে কোনো লাভ নেই। ঠিক আছে, তুই বোকা বোকা, তাই বুঝিস না। অয়ন দীর্ঘশ্বাস ফেলল, বলল, তোকে আমি বোঝাতে পারবো না, বোঝাতে হবে না, আমি বুঝি সব। অন্বিতা অমিতের ডাক্তারের কাছে গেল। দরজায় নক করে বলল, আসবো। আসুন। ভেতরে প্রবেশ করলো সে। ডাক্তার হেসে বললেন, বসুন না। অন্বিতা বসলো, বলল, আপনার পেশেন্ট অমিত দে, উনি নাকি এখনো পুরোপুরি সুস্থতা বোধ করছেন না। আমার মনে হয় ওনাকে আর একটা দিন পরে ছাড়লে ভালো হয়। ম্যাডাম, এটা তো মাহির স্যারের নির্দেশ। অন্বিতা ভ্রু কুঁচকালো। এতক্ষণে ব্যাপারটা বোধগম্য হলো তার। তার মানে মাহির ইচ্ছে করেই অমিতকে তাড়াহুড়ো করে ছেড়ে দিচ্ছে। উঠে দাঁড়ালো অন্বিতা, কিঞ্চিত হেসে বলল, আচ্ছা, ধন্যবাদ। সে চলে আসতে নিলেই ডাক্তার বলে ওঠেন, কংগ্রাচুলেশন ম্যাডাম। অন্বিতা ফিরেছে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের জন্য? শুনলাম সামনের মাসেই আপনার আর স্যারের বিয়ে। এই শুভকামনা রইল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল অন্বিতা। হাসিটা জোরপূর্বক দিয়ে বলল, ধন্যবাদ। বেরিয়ে এলো সে। পুরো হাসপাতালের বোধ হয় আর কেউ বাকি নেই এখন আর জানার। সে মাহিরের কেবিনের কাছে গেল। মাহিরের সহকারী বাইরে বসা। অন্বিতাকে দেখে বলল,
ভেতরে পেশেন্ট আছে ম্যাডাম। অন্বিতা একপাশে বসে বলল, আচ্ছা পেশেন্ট গেলেই যাব। পেশেন্ট বেরিয়ে এলো কিছু সময় পর। অন্বিতা নক করে ভেতরে ঢুকলো। স্যার, একটা জরুরি কথা ছিল। মাহির তাকালো তার দিকে, বলল, বলুন। স্যার, অমিতদের শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়। ওনাকে এখনই রিলিজ না দিলে হয় না। চেয়ারে হেলান দিয়ে বসলো মাহির। তার চোখ মুখ দেখে ভাবমূর্তি বোঝার জো নেই। গম্ভীর স্বরে বলল, আপনি যে ইন্টার্ন ডাক্তার সেটা কি ভুলে গিয়েছেন? অন্বিতা মাথা নোয়ায় বলল, না স্যার। তবে একজন সিনিয়র ডক্টরের সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করছেন কোন সাহসে? নিশ্চয়ই আপনার চেয়ে আমার অভিজ্ঞতা বেশি। অন্বিতা অপ্রস্তুত হলো, বলল, জি স্যার, আমি জানি। আসলে পেশেন্ট নিজেই আমাকে এটা বলেছেন তো তাই। কই, আমাকে তো কিছু বলেননি। আপনি তো ওনার চিকিৎসা করছেন না। তবে আপনাকে কেন বলল? অন্বিতা বিরক্ত বোধ করছে খুব। যতই ইনিয়ে বিনিয়ে মাহির অন্য কিছু বোঝাক, সে তো মাহিরের অস্থিরতা বুঝতে পারছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার, আরেকটা কথা। জি বলুন। আপনার কথা শোনার জন্যই আমি এখানে বসেছি। অন্বিতা মাহিরের নিম্ন বিস্তার নিবিড় চোখ পানে চাইল, গলার স্বর তীক্ষ্ণ করে বলল, আপনার অনুপস্থিতিতে এই 3 বছরে আমার জীবনে নতুন কেউ আসেনি। যেখানে আপনার অনুপস্থিতিতে আমি আমার মনে অন্য কাউকে ঠাঁই দিতে পারিনি, সেখানে আপনার উপস্থিতিতে সেটা আমি কি করে করব? আবার তার উপর আমার আঙ্গুলে আংটি পরিয়ে আপনি আপনার অধিকার দাবিয়ে বেড়াচ্ছেন। এমতা অবস্থায় এই নিরীহ মন কিছুই করতে পারবে না স্যার। আপনি নিশ্চিন্তে থাকুন। অন্তত এই চিন্তায় নিজের পেশেন্টদের অবহেলা করবেন না। আসছি। কেবিন থেকে বেরিয়ে গেল অন্বিতা। এই প্রথম অন্বিতার কোনো এক কথায় মনে বড্ড শান্তি অনুভব করছে মাহির। ঠোঁটের কোণে চমৎকার হাসি তার। মনে হচ্ছে আজ অনেক দিন পর বুকের ভেতরটা একটু হালকা হয়েছে। অমিতের কেবিনে তার চিকিৎসারত ডাক্তার এসে বললেন তাদের আরও একদিন থেকে যাওয়ার জন্য। এই কথা শোনার পর থেকে অমিতের আনন্দ দেখে কে? অয়ন সোফায় বসে ক্ষুব্ধ চোখে তাকে দেখছে। অমিত হাসলো, বলল, মেয়েটার কি ক্ষমতা দেখেছিস? ক্ষমতা তো থাকবেই। এই নার্সিং হোমের ওনারের ফিয়ন্সি যে। অমিত কপাল কুঁচকালো, বলল, ধুর, এই কথা মুখেও আনবি না। ওটা শুনলে আমার রাগ হয়। আমাকে চুপ করিয়ে কি তুই সত্যকে মিথ্যা বানিয়ে ফেলতে পারবি? সত্যকে মিথ্যা বানাতে না পারি, পাল্টাতে তো পারবো। অয়ন সোফায় পা লম্বা করে শুলো, ফোনটা চোখের সামনে ধরে বলল, কিছুই করতে পারবি না। অবশ্যই পারবো। তুই অন্বিতাকে ডাক, আমি ওকে এক্ষুনি বলবো সব। অয়ন হাসলো, বলল, অ্যাক্সিডেন্ট তো কেবল, মাথাটা ফেটেছে খানিক। মাহের আশাব জানতে পারলে এখন পুরো মাথাটাকেই শরীর থেকে আলাদা করে ফেলবে। মাহের আশরাফের ভয় দেখিয়ে লাভ নেই। আমি কাউকে ভয় পাই না, আমি পাই। অমিত চাইল তার দিকে, দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, কেন পাস? কিসের ভয় তোর? আগে তো এত ভয় পেতি না। অয়ন কিছু বলল না জবাবে। অমিত ভ্রু কুঁচকে বলল, জবাব দিচ্ছিস না যে? গেম খেলছি, ডিস্টার্ব করিস না। অমিত রেগে বলল, সারা জীবন এই গেমই খেলে যাস, তোকে দিয়ে জীবনেও কিছু হবে না। অয়ন এমনভাবে কথাটা অবজ্ঞা করলো যেন সে কিছু শুনেইনি। বাসায় যাওয়ার আগে
একবার ফের অমিতের কেবিনে এলো অন্বিতা। জিজ্ঞেস করলো শরীর এখন কেমন। অমিত হেসে বলল ভালো। মাথায় কি এখনো ব্যথা আছে? না তেমন না, মাঝে মাঝে কেবল একটু চিনচিন করে। নার্স ওষুধ দিচ্ছে তো রেগুলার? জি। আচ্ছা, তারপরেও কোনো অসুবিধা হলে ডাক্তারকে জানাবেন। ঠিক আছে, রেস্ট নিন তবে। আমি বাসায় যাচ্ছি। ও একাই যাচ্ছেন? জি। তাহলে আমার বন্ধুকেও সাথে নিন। ও সারাদিন খেয়ে না খেয়ে এখানে পড়ে আছে, গোসলটাও করেনি। অয়ন খানিকটা চড়া গলায় বলল, আমি এখন বাসায় যাব। বলেছি তোকে। অমিত ধমক দিল, বলল তোর বলতে হবে না, আমি বলেছি সেটাই যথেষ্ট। তুই এখন ওনার সাথে বাসায় যাবি, গিয়ে গোসল করবি, ফ্রেশ হবি, খাওয়া দাওয়া করে আমার জন্য রাতের খাবার রেঁধে নিয়ে একেবারে আসবি, বুঝেছিস? আচ্ছা, যাব কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর কেন? উনি এই ভর সন্ধ্যায় একা ফিরবেন, একাই তো রাস্তা। তুইও যা। অয়ন চোখ পাকিয়ে চেয়ে অমিতকে কিছু বলার চেষ্টা করে। অমিত সেসবে পাত্তা না দিয়ে বলল, অন্বিতা, আপনার কোনো অসুবিধে নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তো হলোই। অয়ন যা তবে। অন্বিতার সামনে অয়ন আর কোনো প্রতিক্রিয়া দেখতে পারল না। পরস্ত হয়ে পানছা মুখ নিয়ে অন্বিতার পেছন পেছন হাঁটা ধরল সে। বাইরে গিয়ে থমকে দাঁড়ালো। অন্বিতা তো গাড়িতে উঠেছে। অয়নকে থেমে যেতে দেখে অন্বিতা বলল, কি হলো, আসুন। বিব্রত বোধ করছে অয়ন, ইতস্তত সুরে বলল, গাড়িটা কার? অন্বিতা অপ্রস্তুত হেসে বলল, মাহির স্যারের। অয়ন জোরপূর্বক হাসল, বলল, আপনি যান, আমি রিক্সা নিয়ে চলে আসব। সে কি, কেন? গাড়িতে যেতে অসুবিধা কিসের? স্যার আপনার ফিয়ন্সি, উনি আপনার সুবিধার জন্য যেই গাড়ি দিয়েছেন সেটাতে আমি কি করে উঠি বলুন? আপনি এভাবে কেন বলছেন? স্যার কিছুই মনে করবেন না। তাও আপনি যান, আমি একা যেতে পারবো। অন্মিতা নেমে এলো গাড়ি থেকে, বলল, আপনার বন্ধুকে বলে এসে এমন আমার একা করে চলে যাওয়াটা খারাপ দেখায়। চলুন একসাথেই যাব। অন্মিতা হাঁটা ধরল। অয়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা ভারী অদ্ভুত। এই সন্ধ্যায় গাড়ি পাওয়া যাচ্ছে না। অন্মিতা আর অয়ন হেঁটেই চলছে। অয়ন ইতস্তত সুরে বলল, আমার জন্য আপনাকে কষ্ট করে হেঁটে যেতে হচ্ছে। অন্মিতা মুচকি হেসে বলল, আপনাকে কে বলল আমার কষ্ট হচ্ছে? হচ্ছে না, একেবারেই না। রাস্তার এক পাশেই একটা চায়ের টং, কাছাকাছি আসতেই চায়ের গন্ধ যেন তরতরিয়ে নসিকা দিয়ে প্রবেশ করল অন্বিতার। সে হেসে বলল, চা খাবেন? একটা শর্তে। কি? বিলটা আমি দিব। অন্বিতা হাসল ফের, বলল, ঠিক আছে চলুন। চায়ের কাপে চুমুক বসাতেই মনটা ফুরফুরে হয়ে উঠল অন্বিতার। এই কয়েকদিনের ক্লান্ত পরিশ্রান্ত মনটা শীতল হলো। চায়ের বিল মিটিয়ে ফের গন্তব্যের দিকে হাতটা ধরল দুজন। অন্বিতা জিজ্ঞেস করলো, আপনি কি আপনার ফ্রেন্ডের সাথেই থাকেন? জি। অন্বিতা এক পলক টুপ করে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাদের বিল্ডিংয়ের E4-এ কে থাকেন? আপনি কি জানেন? অয়ন তাকালো তার দিকে। অন্বিতা অপ্রস্তুত হেসে বলল, আসলে হয়েছে কি, ওই ফ্ল্যাটের বারান্দা থেকে রোজই কেউ একজন গান গায়। বেশ চমৎকার ওনার গলা, কিন্তু ওই মানুষটাকে আমি আজ অবধি দেখিনি, তাই আপনার কাছে জানতে চাওয়া।
অয়ন প্রসন্ন হেসে বলল, দুঃখিত, আমার সারা দিনটা বাইরেই কাটে। কোন ফ্ল্যাটে কে থাকে সেই সম্পর্কে আমি খুবই একটা অবগত নই। ও, ইটস ওকে। তারপর আবার মিনিট দুয়েক পর অন্বিতা ফের জিজ্ঞেস করলো, আপনি গান করতে পারেন? না, তেমন একটা না। একদিন পার্কে আপনার বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। সেদিন পার্কে কেউ একজন গান গাইছিলেন। আপনার বন্ধু বলেছিলেন গানটা নাকি উনি ওনার কোনো এক বন্ধু গাইছেন। তাই ভাবলাম আপনি নাকি। এই কথার উত্তরে অয়ন আর কোনো জবাব দেয় না, কারণ ততক্ষণে তার নিজেদের বাসার সামনে চলে এসেছে। অন্বিতার তার উত্তর জানার খেয়াল নেই। সে অয়নকে বিদায় জানিয়ে চলে এলো নিজ বাসায়। দরজা খুলে রুমের আলো জ্বালালো অয়ন। হাসপাতালে থাকার মতো কঠিন কাজ দুনিয়াতে আর একটাও নেই বোধ হয়। শরীরটা কেমন যেন ম্যাচম্যাচ করছে, মাথাটাও ধরেছে বেশ। একটা লম্বা শাওয়ার নিতে পারলেই হয়তো ঠিক হবে সব। নিজের ঘরে এলো। তার রোজগার কাজের ন্যায় রুম জুড়ে ঝুলিয়ে রাখা ছবিগুলো একবার একবার করে দেখে নিল সব। কিঞ্চিত হাসলো, তারপর চলে গেল গোছলে। অন্বিতা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসে বারান্দায় দাঁড়ায়। আজকাল ওই গানওয়ালা আর গান গাইছে না। কি হলো তার? অন্বিতার সেদিনের বলা কথাগুলো কি ছেলেটা খুব বেশি কষ্ট পেয়েছে, সেই জন্য গান গাইছে না? হাতের কফির মগের কফিটা ঠান্ডা হচ্ছে, সেদিকে তার মন নেই। সে একধ্যানে তাকিয়ে আছে ওই বারান্দার দিকে। এরই মাঝে বারান্দায় সেই ছায়া মানবের আগমন ঘটে। অন্বিতার দৃষ্টি তীক্ষ্ণ হয়। ছেলেটা কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছেন কেন? থতমত খেলো অন্বিতা, অপ্রস্তুত হলো বেশ। বলল, আপনাকে দেখে বেশ অবাক হয়েছি তাই। কেন? অবাক হওয়ার মতো কিছু কি হয়েছে? অন্বিতা 2 মিনিট খুঁয়ে জবাব দিল, আপনার স্বরটা আমার চেনা চেনা লাগছে। রোজ তো আমার গলার গান শোনেন, চেনা চেনা লাগাটাই স্বাভাবিক। না না, সেই জন্য না, আমি আপনার সাথে সরাসরি কথা বলেছি। এই যে এখনো বলছেন। আহা, এভাবে না, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি অয়ন? ছেলেটার মুখয়ব দেখা যাচ্ছে না বলে তার প্রতিক্রিয়াও বোঝা যাচ্ছে না। তবে সে বলল, কে অয়ন? কে আপনি? আমি কেন অয়ন হতে যাব? তবে আপনি কে? আমি ফানুস। ফানুস? হ্যাঁ ফানুস, সুখের ফানুস। একদিন সব সুখ নিয়ে আকাশে উড়ে যাব। ছেলেটার কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না অন্বিতার। সে ভ্রু কুঁচকে চেয়ে আছে ছেলেটার। জিজ্ঞেস করলো, আজকাল বারান্দায় আসেন না যে? হাসপাতালে কি খুব চাপ যাচ্ছে? জি, আপনাদের বিল্ডিংয়ের একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছেন? জি শুনেছি, ওনাকে আপনার হাসপাতালেই রাখা হয়েছে। দারোয়ান বলল আজ। দারোয়ান কি করে জানলো? ওনার বন্ধু ব্যতীত তো এই কথা কেউ জানে না। সেটা আমি কি করে বলবো বলুন? কি জানি, আমার তো মনে হয় সব আপনিই বলতে পারবেন। কফিটা শেষ করেছেন? এতক্ষণে কফির কথা স্মরণে আসে অন্বিতার। মগের দিকে চেয়ে বলল, ঠান্ডা হয়ে গিয়েছে, গরম করে নিয়ে আসুন। আমি এখন গান ধরবো। না থাক, ভাবছি আপনার গান শুনে কফি খাওয়ার অভ্যাসটা বদলাতে হবে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তো আর আপনাকে পাবো না গান শোনার জন্য। এক কাজ করতে পারেন, আপনার কোনো ননদ থাকলে তার সাথে আমার বিয়ে দিন। তখন ননদ জামাই
আপনাকে সারাদিন গান শোনাবে। অন্বিতা হাসলো, বলল, ননদ জামাই, ননদকে গান না শুনিয়ে আমাকে কেন গান শোনাবে? ননদের সংসারে ঝামেলা লাগাবো নাকি? ভাবির জন্য এইটুকু ঝামেলা পোহাতে আমার কোনো আপত্তি নেই। ফের হাসলো অন্বিতা, বলল, থাক, এত গভীরে না ভাবলেও হবে। তবে আমার বিয়েতে আমি আপনাকে অবশ্যই দাওয়াত দিব, আপনার গান শোনার জন্য। যে আমি অবশ্যই আসব। অন্বিতা আর কথা না বাড়িয়ে নিজের রুমে ফিরে এলো। সেই অজ্ঞাত ছেলেটা আর গান ধরল না, সেও চলে গেল নিজের ঘরে। অন্বিতা বিছানায় বসলো গিয়ে। দুইজন মানুষের গলা একই রকম হয়। আজ অয়নের সাথে কথা বলার সময়ও এমন মনে হচ্ছিল তার। অয়নই যদি এই অজ্ঞাত ছেলেটা হয় থাকে, তবে তিনি মিথ্যা কেন বললেন? আর অমিত, সেও তো প্রথম থেকে মিথ্যেই বলে এসেছেন। কেন সত্যিটা জানলে কি হবে? আর অজ্ঞাত ছেলেটাই বা কেন নিজেকে সামনে আনতে চাইছেন না? নিজেকে লুকিয়ে লাভ কি ওনার? এসব নিয়ে ভাবতে বসলে সেই ভাবনার শেষ হবে না আপাতত। তাই সব চিন্তা সাইডে রেখে তেলের বোতল সাথে নিয়ে মায়ের রুমে গেল সে। পরদিন সকালে নার্সিংহোমে গিয়ে নিজের ডেস্কে বসতেই মাহিরের সহকারী এসে খবর দিল মাহির তাকে ডাকছে। আজ মাহিরের ডাকার কারণ অন্বিতার আগে থেকেই অবগত। কাল গাড়ি করে যায়নি, সেটা নিশ্চয়ই মাহিরের কান অবধি চলে গিয়েছে। তাও গেল সে, অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো। মাহির ফাইল দেখছে কিসের একটা। অন্বিতা বলল, স্যার ডেকেছিলেন। ফাইল বন্ধ করে অন্বিতার দিকে চাইল সে, গম্ভীর সুরে বলল, আজ তোমার ছুটি? অন্বিতা অবাক হলো, জিজ্ঞেস করলো, কেন স্যার? এমনি। তুমি এখন বাসায় গিয়ে তৈরি হও, আজ দুপুরে আমরা বাইরে খাবো। অন্বিতার কপালে ভাঁজ পড়ল। ভাবলো, হঠাৎ বাইরে কেন খাবে? আজকে স্পেশাল কিছু আছে? অনেক চেষ্টা করেও আজকের দিনটা বিশেষ হওয়ার কোনো কারণ খুঁজে পেল না। মাহির বলল, কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো যে? অন্বিতা ইতস্তত সুরে বলল, আজকে কি কিছু আছে? কেন, তোমাকে নিয়ে কি আমি এমনিতে বাইরে খেতে পারি না? কিছু থাকা লাগবে? না, আসলে আসলে নকলে হিসেব না কষে বাসায় যাও। আমি ঠিক দুপুর দুটোয় তোমার বাসার নিচে থাকবো। অগত্যই মাথায় হেলিয়ে অন্বিতা বেরিয়ে এলো নার্সিং হোমের বাইরে। আসতেই দেখলো অয়ন অমিতকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে এগিয়ে যায় অন্বিতা, জিজ্ঞেস করে, বাসায় যাচ্ছেন? অমিত কিঞ্চিত হেসে বলল, জি, আপনি কোথাও যাচ্ছিলেন? জি, আমিও বাসায় যাচ্ছিলাম। অমিত অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি? আপনার ডিউটি শেষ? না মানে আসলে স্যার বলেছেন আজকে আমার ছুটি। ও, তাহলে তো ভালোই হলো, আজকে একটু রেস্ট নিতে পারবেন। জি। অয়ন একটা রিকশাকে ডাকলো। অন্বিতার দিকে চেয়ে বলল, আপনি উঠে পড়ুন। না না, আপনি ওনাকে নিয়ে যান আগে, আমি অন্য একটা রিকশাতে চলে আসব। অমিত বলল, এটা দিয়েই চলে যান, আমরা রিকশা পেয়ে যাব। আপনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, আপনারা উঠে পড়ুন। না না, আমি এখন একদম ঠিক আছি, প্লিজ আপনি যান, আমরা পরের রিকশাতে আসছি। তাদের সাথে কথাই না পেরে রিকশায় চড়ে বসলো অন্বিতা। তাও কিছুটা অস্বস্তি হচ্ছিল অসুস্থ মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মা, আমি আজকে ভুলেও শাড়ি পরতে পারবো না। আসিয়া বেগম কপাল কুঁচকে চেয়ে রইলেন। তার দৃষ্টি বলছে,
তিনি বিরক্ত। শাড়িটা মেয়ের গায়ের উপর রেখে বললেন, দেখ তোকে কত সুন্দর দেখাচ্ছে। অন্বিতা অন্যদিকে ঘুরে বসলো। মায়ের কথাকে প্রত্যাহার করে বলল, একেবারেই না। আর সব থেকে বড় কথা হলো শাড়িতে আমি অভ্যস্ত না। অভ্যস্ত হতে হবে। বিয়ের পর শাড়ি পরতে হবে বেশি। এখন কথা কম বলে চুপচাপ শাড়ি পরে সেজে নে, ছেলেটা চলে আসবে। আসিয়া বেগম রুম ছেড়ে বেরিয়ে এলেন। অন্বিতা শাড়ি হাতে নিয়ে বসে আছে ঠায়। শাড়ির পরার ইচ্ছে নেই। শাড়িতে অস্বস্তি হয় তার। মাহিরের সামনে গেলে সেই অস্বস্তি দ্বিগুণ বাড়ে। কিন্তু সেসব কি আর মা বোঝেন? অগত্যই শাড়ি গায়ে জড়ালো অন্বিতা। নামমাত্রা মুখে প্রসাধনী মাখল, যদিও বোঝার জো নেই মুখে আদৌ কিছু আছে কি নেই। শাড়ির কুচিগুলো টেনে ঠিক করলো। তারপর আয়নায় চেয়ে দেখলো নিজেকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কি ভেবে যেন একটা ছোট্ট কালো টিপ লাগালো ভ্রু জোড়ার মাঝে। সুন্দর লাগছে। অন্বিতার হাসার চেষ্টা করে। ততক্ষণে নিচ থেকে গাড়ির হর্ন শুনতে পায়। মাহির চলে এসেছে বোধ হয়। সে পার্সটা নিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা, মাহির চলে এসেছে বোধ হয়, আমি আসছি। আসিয়া বেগম মাথা হেলিয়ে বললেন, সাবধানে যাস। অন্বিতা বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে নামলো নিচে। মাহিরের কালো গাড়িটা পরিচিত তার। কাছাকাছি গিয়ে জানালায় টোকা দেয়। ভেতর থেকে দরজা খুলে দেয় মাহির। অন্বিতা উঠে বসে। মাহির গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছু সময় পার হয়। দুজনেই নীরব। মাহির একমনে গাড়ি চালাচ্ছে। দৃষ্টি তার পিচ ঢালা রাস্তার উপর। অন্বিতা কপাল কুঁচকে বসে আছে। মাহিরের হাবভাব সে বুঝতে পারছে না। আসার পর থেকে মাহির একবারও তাকে দেখেনি। আগে তো শাড়িতে দেখলে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো, তবে আজ দেখছে না কেন? অন্বিতা জানালার কাঁচ গলিয়ে বাইরে চাইল। মনে মনে ভাবল, না দেখলে না দেখবে তার কি। আরও কিছুটা পথ পেরুলো। অন্বিতা আইঠাই করছে। সে অস্থির মন নিয়ে যেন আর বসে থাকতে পারছে না। তাই জিজ্ঞেস করে বসলো, আমরা কোথায় যাচ্ছি? মাহির জলদ গম্ভীর স্বরে জবাব দিল, গেলেই দেখতে পাবে। অন্বিতা ভ্রু কুঁচকালো। মাহিরের হলো কি? সে ঠাহর করতে পারছে না। বেশ অনেকটা পথ গেল। এদিকে রাস্তাটা নীরব। গাড়ির হইচই নেই খুব একটা। রাস্তার দুই পাশে সারি সারি গাছ। মুক্ত নির্মল বাতাস। গাড়িতে এসি চলছে বিধায় জানালার কাচ বন্ধ। অন্বিতা ক্ষীণ সুরে বলল, লকটা খুলবেন, আমি একটু কাজটা নামাবো। মাহির জানালার লক খুলে দিল। জানালাটা নেমে এলো নিচের দিকে। সঙ্গে সঙ্গে শাসা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করলো গাড়ির ভেতরে। অন্বিতার খোলা চুলে নৃত্য শুরু হয়। চোখের পাতা খুলে রাখাও দুষ্কর। অন্বিতা চুল সামলাতে ব্যস্ত। এত লোভনীয় একটা দৃশ্য। শাড়ি, গাড়ি চালানোর দরুন মাহির উপভোগ করতে পারছে না ঠিক মতো। বিরক্ত হচ্ছে সে। গাড়িটা থামলো। মাহির নেমে এসে অন্বিতার জন্য দরজাটা খুলে দিল। নেমে এলো সেও। চারপাশে চোখ বুলালো অন্বিতা। কোথায় এসেছে বোঝার চেষ্টা আর কি। মাহির বলল, চলো। মাহিরের পায়ে পা মিলিয়ে চলল অন্বিতা। কিছুটা সামনে গিয়ে থমকালো সে। একটা বড় গাছ, যেটা চমৎকার সুন্দর করে ফুলে সাজানো। দিনের তকতকে চকচকে আলোর মাঝেও ঝিলিমিলি বাতিগুলো দীপ্তমান। গাছের সামনেই
2 চেয়ার সমেত একটা টেবিল, তার উপর ফুলের টব, ফুলের টবে নয়নতারা। অন্বিতা হাসলো কিঞ্চিত। মাহির এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে অন্বিতাকে ইশারায় বসতে বলল। অন্বিতা বসলো। অপর পাশের চেয়ারটায় বসলো মাহির। তারা বসতেই ফর্মাল গেটআপের দুজন লোক এগিয়ে এলো। মাহির অন্বিতার দিকে চেয়ে বলল, কি খাবে বলো? একটা অর্ডার দিলেই হবে। অন্বিতার পছন্দ সম্পর্কে মাহিরের আন্দাজ আছে ভালোই। সেই অনুযায়ী খাবার অর্ডার দিল সে। হঠাৎ এত কিছু, মাহির আশেপাশে চোখ বুলিয়ে বলল, পছন্দ হয়নি? না হওয়ার কোনো কারণ নেই। আজকাল তুমি খুব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দাও। অন্বিতা হাসল, বলল, তাতেও তো আপনার বুঝতে অসুবিধা হয় না। তা কখনো হবেও না। অন্বিতা চুপ রইল। জায়গাটা সুন্দর, নীরব নিস্তব্ধ, মাঝে মাঝে পাখির শব্দ আসছে খানিক। মাহির বলল, অয়ন নামের ছেলেটা অমিতের সাথে একই ফ্ল্যাটেই থাকে। অন্বিতা মাথা নাড়িয়ে বলল, জি। ছেলেটা বেশ ভদ্র। ছেলেটা আমার গাড়িতে উঠলে আমি মাইন্ড করতাম না। অন্বিতার টনক নড়ল। মাহির দ্রুত বেশ। সে কিঞ্চিত হেসে বলল, বলেছিলাম আমি, কিন্তু আমার কথা শোনেনি। তা অবশ্য ভালোই করেছে। গাড়িতে গেলে তো আর রাস্তায় চা খাওয়াটা হতো না। ভ্রু উচালো অন্বিতা। বা মাহির সব জানে। তার পেছনে কি কোনোভাবে গোয়েন্দা লাগিয়ে রেখেছে নাকি? মাহির রগর সুরে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। স্বামী না হবু স্বামী হিসেবে এইটুকু খবরাখবর রাখা আমার দায়িত্ব। ঠিক বলেছেন। তা আজ রাগ দেখাবেন না, নাকি ফাঁসিতে চড়ানোর আগে কয়েদিকে খাইয়ে পরিয়ে তাজা করছেন? মাহির হাসলো শব্দ করে, বলল, তুমি যে কি বলো না। এসব ব্যাপারে কেউ রাগ দেখায়? মিষ্টি দেখলে মাছি তো আসবেই। তাই বলে কি আমি মিষ্টি ফেলে দিব? অন্বিতা মাথা নাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই লোকটার সাথে কথা বলে সে পারে না। খাবার খাওয়া শেষ তাদের। ওয়েটার এসে সব কিছু নিয়ে যাচ্ছে। এরই মাঝে চারদিকটা কেমন যেন ঝিমিয়ে এসেছে। চকচকে দিনটা হঠাৎই কেমন ধোঁয়াশাময় হয়ে উঠেছে। পশ্চিমে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। অন্বিতা সেদিকে চেয়ে বলল, বৃষ্টি হবে নাকি? হতেও পারে। চলুন তাড়াতাড়ি রওনা দেই। এখানেই থাকবো। বৃষ্টি এলে ভিজে কাক হতে হবে। ময়ূর পাশে থাকলে কাক হতে আপত্তি কিসের? অন্বিতা ভ্রু কুঁচকে তাকায়, বলে, আমি সদ্য প্রেমে পড়া প্রেমিক প্রেমিকা নয়। এইসব ফ্ল্যাটে না করলেও চলবে। প্রেমিক প্রেমিকা পুরাতন হলেও প্রেম তো আর পুরাতন হয় না। তবে ফ্ল্যাট করতে অসুবিধা কিসের? অন্বিতা উঠে দাঁড়ালো। স্পৃহ সুরে বলল, আপনার সাথে কথা বলে আমি কখনোই পারবো না। অন্বিতা পা বাড়াতে নিলেই আষাঢ়ের নৃত্যে ছেয়ে যায় চারিদিকে। আচমকা এমন বৃষ্টিতে হতভম্ব হয়ে পড়ে অন্বিতা। ছুটে গিয়ে গাছটার নিচে দাঁড়ায়। চোখ ছোট ছোট করে দেখে মাহির এখনো আগের জায়গায় বসা। অন্বিতা গলা সরু করে উঁচু করে বলে, কি হলো, আসছেন না কেন? ভিজে যাচ্ছেন তো। মাহির জবাব না দিয়ে ঠায় বসে রয়। নির্লিপ্ত চাহনি তার। অন্বিতা বিরক্ত হলো। বলল, জ্বর বাঁধানোর শখ হয়েছে? এই অসময়ের বৃষ্টিতে কত জীবাণু থাকে জানেন না? মাহিরের মাঝে তাও কোনো নড়চড় নেই। এই লোকটা চাইছেটা কি, সেটাই অন্বিতা ভাবছে।
মাহিরের মাঝে কোনো হেলদোল না দেখে বেশ বিরক্ত হলো অন্বিতা। বাধ্য হয়ে গাছের নিচ থেকে বেরিয়ে এলো সে। ঝুম বৃষ্টি নেমেছে, মাহির ভিজে একাকার। এখন অন্বিতাও সে মাহিরের সামনে দাঁড়িয়ে চোখ পিট পিট করে বলল, আপনার সমস্যাটা কি বলুন তো? মাহির হাসলো কিঞ্চিত, বলল, তুমি। অন্বিতা কপাল কুঁচকালো, বলল, আমি আপনার সমস্যা? হ্যাঁ, তবে এই সমস্যাকে জীবনে রাখছেন কেন? উপড়ে ফেলে দিন। অসম্ভব। তুমি আমার জীবনের এমন এক সমস্যা যার কোনো সমাধান আমি চাই না। বৃষ্টির দরুন তাকানো মুশকিল। অন্বিতা বলল, আপনি গাছের নিচে আসুন, আর নয়তো গাড়িতে চলুন। এভাবে ভেজার কোনো মানে হয় না। অন্বিতা সামনে আগাতে নিলেই মাহির তার হাত ধরে আটকায় তাকে। অন্বিতা ভীতস্পৃহ স্বরে বলল, আবার কি হলো? মাহির অন্বিতার হাত টেনে তাকে ঠিক তার সামনে এনে দাঁড় করায়। চেয়ারে বসা অবস্থাতেই অন্বিতাকে জড়িয়ে ধরে সে। অন্বিতা চমকায়, বিস্ফোরিত চোখে মাহিরকে দেখে। মাহির তাকে জড়িয়ে ধরে চোখ বুজে আছে। অন্বিতার অস্বস্তি হয় বড্ড। তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে। মাহির তীক্ষ্ণ স্বরে বলে, চিন্তা নেই, সীমা অতিক্রম করব না। কম্পিত সুরে অন্বিতা বলল, কেন করছেন এমন? মাহিরের নিঃশ্বাসের গতি বাড়ছে। যতই বলুক সীমা সে অতিক্রম করবে না, কিন্তু তার বেহায়া মন কি আর তা মানতে চায়? সে ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে বলল, আমাকে ক্ষমা করে দাও অন্বিতা, আমি আর এসব নিতে পারছি না। অন্বিতা ঢোক গিলে বলল, এখন এসব কথা বলার সময় না মাহির। এভাবে বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বেন যে। শরীরের অসুখ তো ওষুধ দিয়ে ঠিক করা যায়, কিন্তু মনের অসুখ, এই অসুখের কোনো ঔষধ নেই কেন বলো তো? এসব কথা এখন থাক না, চলুন আমরা গাড়িতে গিয়ে বসি। মাথা তুলে চাইল মাহির, ঠিক অন্বিতার চোখের দিকে। মাহিরের চোখে চোখ পড়তেই অন্বিতা থমকায়। মাহিরের মুখ চুইয়ে পড়া বৃষ্টির পানিগুলো তার চোখের পানিতে চমৎকারভাবে আড়াল করেছে। অন্বিতা বলল, আমাদের যাওয়া উচিত। আমার ক্ষমা লাগবে অন্বিতা, তোমার ভালোবাসা লাগবে, তোমাকে লাগবে, ঠিক আগের মতো। হারিয়ে যাওয়া জিনিস ফিরে আসে না মাহির। কেন আসে না? এত নির্দয় তুমি কেন হচ্ছ? কি করলে আমায় ক্ষমা করবে বলো? থাক না এসব। না, থাকবে না। তুমি ঠিক কতগুলো দিন শান্তিতে ঘুমাতে পারছি না, তোমার ধারণা আছে? নেই। আমি জানি আমি ভুল করেছি। তোমাকে অবিশ্বাস করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি তখন অন্ধ ছিলাম, মূর্খ ছিলাম। নয়তো সামান্য কয়েকটা মানুষের কথায় কেউ বুঝি তার ভালোবাসাকে অবিশ্বাস করে। আমাকে তুমি যা খুশি শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তবু এই দূরত্বটা আর রেখো না, আমি আর পারছি না। অন্বিতা কান্না আটকায়, জোরে শ্বাস ফেলে বলে, একটা মানুষের কাছে তার চরিত্রের চেয়ে দামি কিছু হয় না। সেদিন আপনার ফুপি, আপনার কাজিনার, আপনার বন্ধু মিলে যে নাটকটা সাজিয়েছিল, আপনি তা নির্দ্বিধায় বিশ্বাস করে নিয়েছিলেন। সবার মতো আপনিও সেদিন আমার চরিত্রে আঙ্গুল তুলেছিলেন। জানেন, সেদিন নিজেকে বড্ড অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমি এতদিন কাকে ভালোবেসে এসেছি, যে মানুষটা আমাকে ন্যূনতম বিশ্বাস অবধি করে না তাকে। মাহির দুহাত জোর করে অনুরোধের সুরে বলে, আমি এই সব কিছুর জন্য অনুতপ্ত। কি হবে এই অনুতপ্ত দিয়ে? আপনার এই অনুতপ্ত কি আমার খুইয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দিতে পারবে? সম্মান চাও তো আমি বলছি, আমাদের রিসেপশনে সেই সব মানুষ থাকবেন যারা ওই
অনুষ্ঠানেও ছিলেন। সেদিন সবার সামনে আমি সব সত্যিটা বলবো। আমার ফুপি, শশী আর রিয়াল সবাই তোমার কাছে সেদিন ক্ষমা চাইবে। লাগবে না আমার কিছু, কারোর ক্ষমার প্রয়োজন নেই, আর কাউকে ব্যাখ্যা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি কেমন, আমার চরিত্র কেমন সেটা আমি জানি। তাই আমাকে নিয়ে অন্য কেউ কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার আসে আমি তোমার দেওয়া ঘৃণা আর নিতে পারছি না। এবার একটু ভালোবাসো না প্লিজ। অন্বিতা দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টি কিছুটা কমেছে, তবু পুরোপুরি না। তারা দুজনই ভিজে কাক, শাড়িটা লেপ্টে আছে গায়ে। অন্বিতা আঁচলটা সামনে টেনে বলল, এবার বাসায় যাওয়া উচিত। এভাবে বসে থাকার কোনো মানে হয় না। আমি তোমার কাছে কিছু চেয়েছি অন্বিতা, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। এত নিষ্ঠুর কেন তুমি? আপনি বানিয়েছেন। আর একটা বার নরম হও কেন? আরও একবার ভেঙে ফেলতে চান? না, এবার যত্ন করে আগলে রাখবো, আই প্রমিস। ঠিক আছে, দেখা যাবে। এবার চলুন। যাব না আমি, শুনেছ? আজ এখানেই থাকবো, কিছুটা উঁচু গলায় বলল মাহির। অন্বিতা ভ্রু কুঁচকে চেয়ে আছে। একে তো শাড়ি পরেছে, তার উপর ভেজা শরীর, কি মারাত্মক অস্বস্তি হচ্ছে সেটা আর বলে বোঝানোর জো নেই। সে রেগে বলল, ঠিক আছে, আপনি বসে বসে নাটক করুন, আমি চললাম। অন্বিতা হাঁটা ধরল। মাহির তাকে থামায় না। সে ক্ষুব্ধ হয়ে চুপচাপ বসে থাকে। রাস্তায় আসে অন্বিতা। মাহিরের গাড়িটা এখানেই, এই রাস্তায়, আর অন্য কোনো গাড়ি আসছে না। সে এক পাশ দিয়ে হেঁটে কিছুটা সামনে আসে। আশেপাশে গাছগাছালি আর পাকা রাস্তা ব্যতীত আর কিছুই চোখে পড়ে না তার। এই এক কথায় এসে ফেসেছে কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও অন্বিতা কোনো গাড়ি দেখতে পায় না। পরে হতাশ হয়ে পূর্বের জায়গায় ফিরে আসে। মাহিরকে দূর থেকে দেখে, সে এখনো একইভাবে বসে। লোকটা আজ একটু বেশি তেরামি করছে। সে এগিয়ে যায়, মাহিরের সামনে দাঁড়িয়ে রেগে বলে, এভাবে ভেজা শরীরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। মাহির চোখ তুলে অন্বিতার আপাদমস্তক দেখে। এতক্ষণ সে খেয়াল করেনি। মাহিরের চাহনি দেখে লজ্জা পায় অন্বিতা। খানিকটা জড়সড় হয়ে বলে, চলুন। মাহির চোখের দৃষ্টি সরায়। এই দৃষ্টির সময়কাল যত বাড়বে তার নিজের বেহায়া মনকে সংযত রাখা ততই কঠিন হয়ে পড়বে। ছোট্ট নিঃশ্বাস ফেলে মাহির বলে, আমার কথা না মানা অবধি আমি যাব না। একটা বিপদে পড়তে হবে জানলে আমি কখনোই আসতাম না। এখন বিপদ থেকে উদ্ধার হওয়ার একটাই পথ আছে, আমার দাবি মেনে নাও। না মানলে এখানেই থাকতে হবে। পাগল হয়েছেন? জায়গাটা দেখেছেন আপনি? এখনই কি? নীরব নিস্তব্ধ। সন্ধ্যা নামলে তো ভূতের আস্তানা মনে হবে। হোক, তাও আমি নড়ব না। আর আমাকে ছাড়া তুমিও এখান থেকে যেতে পারবে না। অন্বিতা বিপদে পড়েছে বেশ। ফোনটাও তার মাহিরের গাড়িতে। আর মাহির মহাশয় গাড়ি লক করে এখানে আরাম করে বসে আছেন। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।